পল্লবীতে যুবদল নেতা হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান। চলতি বছর 10 মাসে রাজধানীতে 198 খুন, জানালো ডিএমপি। শেখ হাসিনা ভারতে বন্দী নয়, প্রত্যর্পণ চুক্তি মেনে ফেরানো কঠিন বলছেন আইনজীবীরা। বিচারকের অসুস্থতায় আজ রায়ের কপি যাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরে। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির। ভোটের আগে আনসারের জন্য 17,000 শটগান কিনছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। আরাকান আর্মি আতঙ্কে কক্সবাজারের জেলেরা 4 মাসে বন্দী 48 জেলের কারও মুক্তি মেলেনি। মিয়ানমারের জলসীমায় না যাওয়ার নির্দেশ। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। হয়ে উঠেছে রাজধানীতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও মূল আসামিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। রাজধানীতে চলতি বছরের প্রথম 10 মাসে 198 জন খুনের তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া উইং। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। সোমবার পল্লবীর সি ব্লকে একটি দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বা দলীয় কুন্দল থেকে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার ঠিক কয়েকদিন আগে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মামুনকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে। সেখানেও উঠে আসে আন্ডারওয়ার্ল্ডের আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম। শুধু এই দুইটি ঘটনা নয়, এই বছরের প্রথম 10 মাসে খোদ রাজধানীতে 198টি হত্যার ঘটনা ঘটেছে। বিশ্লেষণ করে দেখা যায় অধিকাংশ হত্যার পেছনে রাজনৈতিক মতবিরোধ, আধিপত্য বিস্তার ও মাদক কারবার জড়িত। হত্যার ঘটনার পর ঠিকই তৎপর হয় পুলিশ, গ্রেপ্তার হয় আসামিও। তবে হত্যার পেছনের কলকাঠি নাড়া ব্যক্তিরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। রাজধানীতে আমাদের গত 10 মাসের হিসাবে গড়ে আপনার 20টার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি। আমরা কিন্তু বেশিরভাগ ঘটনায় কিন্তু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, 2-1টা ব্যতিক্রম ছাড়া। সেগুলোও কিন্তু আমরা তদন্ত চলমান রেখেছি। বিস্তারিত অনুসন্ধান করে দেখছি এখানে ঘটনার উদ্দেশ্যটা কি, কারা কারা জড়িত ছিল। যেহেতু তদন্তটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনই আসলে নিয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। অভিযোগ রয়েছে দেশে এখন ভাড়া পাওয়া যায় অস্ত্র। এছাড়া পুলিশের লুট হওয়া অনেক অস্ত্র রয়েছে সন্ত্রাসীদের হাতে। তবে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত উৎস সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি। শ্যামপুর এলাকার ভাঙারি বাড়ি এলাকায় মাদকের একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে। সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে 3 জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ এই ধরনের ব্যবসায় আপনারা যে প্রতিপক্ষ থাকে সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে তারা এই অস্ত্রের কথা আমাদের কাছে স্বীকার করেছে। তারা আমাদের কাছে গ্রেপ্তার আছে। আমরা তাদেরকে বিস্তারিত তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আজকে প্রেরণ করে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জানার চেষ্টা করব এই অস্ত্রের উৎস কোথায়। হত্যাকাণ্ডের পরই আসামি শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। দাবি দায়িত্বশীলদের। জিরো টলারেন্স নীতিতে অপরাধীদের মোকাবেলা করার ঘোষণা দিয়েছে ডিএমপি। এর ধারাবাহিকতায় আমাদের কাছে তথ্য আসে। আরিফ হোসেন, এখন ঢাকা। রাজধানীতে যুবদল নেতা হত্যায় জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে পল্লবী থেকে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, যুবদল নেতা হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়েছে কিনা জানাবেন, আর একই সঙ্গে জানাবেন অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা।
এখন পর্যন্ত যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলায় কোনো ধরনের মামলা করা হয়নি, তবে পোস্টমর্টম শেষ হয়েছে। এই ঘটনায় একজন ব্যক্তি গ্রেফতার রয়েছেন, যার নাম জনি। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন গতকালকে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটছে, 3 জন ব্যক্তি, আমার যে পিছনের যেই দোকানটি রয়েছে এই দোকানটিতে গতকালকে সন্ধ্যায় এসেছিলেন কিবরিয়া। তারপরেই 3 জন ব্যক্তি সন্ধ্যার কিছু পর এসে তাকে এলোপাথারি গুলি করে। এলোপাথারি গুলিতে তিনি মৃত্যুবরণ করেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। তবে এই ঘটনায় যিনি জনি, যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এমনটা নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে আন্ডারওয়ার্ল্ডের একটি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ আপনি নিশ্চয়ই জানেন ঠিক কয়েকদিন আগেই জনি কিন্তু এই যে পল্লবী এলাকা থানা যুব দলের সদস্য সচিব নির্বাচিত হন। এরপরেই কিন্তু দ্বন্দ্বটা প্রকট আকারে সামনে চলে আসে, কারণ হল যে জনির সাথে বিভিন্ন ধরনের বিজনেস, ব্যবসায়িক পারপাস, বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব তৈরি হয়। এছাড়া চেয়ারের একটি দ্বন্দ্ব রয়েছে যেটি ধারণা করা হচ্ছে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী বেশ কিছু সন্ত্রাসীর সাথে তার একটি বিরোধ ছিল, যেই বিরোধটিকে কেন্দ্র করে অথবা দলীয় পথকে কেন্দ্র করে অথবা রাজনৈতিক কোনো আশ্রয় কিনা অথবা এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আমরা পুলিশের যেই ডিএমপির প্রধান তালেবুর রহমানের সাথে সকালে প্রশ্ন করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যেই জনি গ্রেফতার হয়েছেন তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত সেই বিষয়টি ইতিমধ্যেই প্রাথমিকভাবে চিহ্নিত হয়ে গিয়েছে এবং প্রাথমিকভাবে চিহ্নিতের পরে তাদেরকে অভিযান চালিয়ে গ্রেফতারের পরেই কারা কি জড়িত এবং কিভাবে এই ঘটনা ঘটেছে পূর্ণ আদ্যপান্ত তারা উঠে নিয়ে আসবেন, এটি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমরা যেই জিনিসটি জানতে পেরেছি, পোস্টমর্টম শেষে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জনির মরদেহ তার ভাড়া যেই বাসা রয়েছে সেই ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পরে অর্থাৎ বিকেল নাগাদ একটি জানাজা হতে পারে এখানকার জাতীয় ঈদগাহ যেই মাঠ রয়েছে সেখানে, তারপরে কিন্তু তার দাফন সম্পন্ন হবে। তবে স্থানীয় যেই মানুষজন রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। এত অস্ত্রের ব্যবহার যা কখনো এই এলাকার মানুষ কেউ দেখেনি এবং তারা বলছেন যে এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে যেই জড়িত থাকুক না কেন সে বিষয়ে সুষ্ঠু বিচার হওয়া উচিত। পল্লবী থেকে যুবদল নেতা হত্যা ঘটনার সবশেষ জানাচ্ছিলেন আরিফ হোসেন। জুলাই গণহত্যা মামলার প্রথম রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর নতুন করে আলোচনায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। রায়ের পরপরই দিল্লির কাছে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা। তবে ভারত এই বিষয়ে এখনও নীরব। এই অবস্থায় আইনজীবীরা বলছেন, ভারতে বন্দী না থাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে জটিলতা রয়েছে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। জুলাই গণহত্যার মামলার প্রথম রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি। অনেকেরই প্রশ্ন, কিভাবে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি নিশ্চিত করা হবে। রায় প্রকাশের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থান ঘিরে হত্যাযজ্ঞ চালানোর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আর রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনে। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। বিষয়টি তাদের নজরে এসেছে জানালেও কিছুই বলেনি শেখ হাসিনাকে দেশে পাঠানো প্রসঙ্গে। আইনজীবী শিশির মনিরের মতে, ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় না থাকায় তাকে ফিরিয়ে আনায় রয়েছে জটিলতা। যদি এক্সট্রাডিশন করতে হয়, বিনিময় করতে হয়, তাহলে তার প্রধানতম শর্ত হলো বন্দি হতে হবে। বাংলাদেশে অনুপ চাটিয়া বন্দি ছিল, উলফা নেতা। এই জন্যই এক্সট্রাডিশন ট্রিটি এখানে অ্যাপ্লাই করা গেছে। এই এক্সট্রাডিশন ট্রিটি যদি ভারতের সঙ্গে বাংলাদেশ কার্যকর করতে চায় তাহলে তার আগে বন্দি স্ট্যাটাস অর্জন করতে হবে। মাঠে ঘাটে বক্তৃতা দিয়ে তো আর বন্দি বিনিময় হবে না, আর রাস্তা গরম করলেও বন্দি বিনিময় হবে না। বন্দি বিনিময় করতে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটার দুটো রাস্তা, এক হলো হাইলি এফিশিয়েন্ট ডিপ্লোম্যাটিক স্টেপ, আর সেকেন্ড হইল হায়ার্ড এফিশিয়েন্ট
ল ফার্মকে এঙ্গেজ করে আইনি ফাইট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম মনে করেন, ভারত যে কোনো ব্যক্তি নয় বরং দেশের বন্ধু, সেটি প্রমাণের এখনই সুযোগ। ভারত বাংলাদেশের বন্ধু, কোনো ব্যক্তির বন্ধু হতে পারে না। আমি আশা করি যে শেখ হাসিনাকে ফেরত প্রদান করেই ভারত সেই বন্ধুত্বের প্রমাণ দিবে। যদি ভারত ওনাকে ফেরত প্রদান না করেন, চুক্তি ভঙ্গ করে, তাহলে দুইটা কাজ হবে। একটা হলো চুক্তিও ভঙ্গ হলো, দুটি হলো ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শুধু শেখ হাসিনার বন্ধু, এটা প্রমাণিত হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুদেশের পারস্পরিক সমঝোতার গুরুত্বও তুলে ধরেন আইনজীবীরা। অতএব তারা ফেরত পাঠাতে আইনত কোনো বাধা নাই। এখন ওনারা দিবেন কিনা এটা ওনাদের উপরে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আজ পাঠানো হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান অসুস্থ থাকায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। একই কারণে রাজধানীর চাংখারপুলের গত বছরের 5 আগস্ট গুলি করে শহীদ আনাতসহ 6 জনকে হত্যা মামলা সাক্ষ্য গ্রহণও আজ অনুষ্ঠিত হচ্ছে না। জানা গেছে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ বুধবার অনুষ্ঠিত হবে। এদিকে অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 15তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে। কিছুক্ষণ আগে নিয়ে ব্রিফ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সে বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদুল, জানাবেন ব্রিফিংয়ে আর কি জানালো প্রসিকিউটর? মাত্রই প্রসিকিউটর তামিম ব্রিফ করলেন। তিনি যেটি বললেন যে রায়ের যে কপিটি গতকাল যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে রায়টি হয়েছে, সেই রায়ের কপি সংশ্লিষ্ট যে দপ্তরগুলোতে পাঠানোর কথা ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় কারাগার, পররাষ্ট্র মন্ত্রণালয়, এটি আজকে পাঠানো সম্ভব হয়নি। প্রসিকিউটর তামিম যেটি জানিয়েছেন যে রায়টি যেহেতু গতকাল হয়েছে, এটার একটা প্রসিডিউর আছে, অফিসিয়াল কার্যক্রম শেষ হলে সেই রায়ের কপিটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। প্রসিকিউটর তামিম আরও যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যে বিশেষ করে এই রায়ে বলা আছে যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়টি প্রসিকিউটর তামিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এই বিষয়টি কিভাবে করা হবে। তিনি যেটি বলেছেন যে এটি এক্সিকিউট করা সরকারের দায়িত্ব, এটি আদালতের, তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এটার রায়ের কপিটি পাঠাবেন এবং সেখান থেকেই তারা নির্ধারণ করবেন যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ঠিক কীভাবে করা হবে। প্রসিকিউটর তামিমকে আরও একটি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আবেদন তারা জানিয়েছিলেন কিনা। তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আরও একটি সেপারেশন তদন্ত হবে। এই মামলাগুলোতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি ছিল, কিন্তু আদালত ট্রাইব্যুনাল যেটি জানিয়েছেন যে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আপাতত সেই রায়ের বিষয় নয়, তাই তারা এই বিষয়ে কোনো রায়। জি, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে চিঠি পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিঠি পাঠানোর পাশাপাশি আর কি উদ্যোগ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়? উজ্জ্বল, বিশেষ যে রিপোর্টটি আমরা প্রচার করলাম সেখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ আছে যে গতকাল এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রেস নোট পাঠানো হয়েছে এবং আমরা দেখছি যে এরপর ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু একটা চিঠি আছে। বড়দাগে যদি বলি, আমি আজকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়েছি। মূলত এই
ভারতের সঙ্গে সম্পর্কিত যে উইংটি সেটি হলো সাউথ এশিয়া উইং 1। সেই উইংয়ের যিনি পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ, ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং আরও যে দপ্তরগুলো আছে এই পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলেছি। এই চিঠি আনুষ্ঠানিকভাবে পাঠানোর ব্যাপারে তেমন কোনো অগ্রগতির ব্যাপারে তারা জানাতে পারেনি এবং তারা বলছেন যে গতকাল পররাষ্ট্র যে উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তারা এখন পর্যন্ত সেখানেই আছেন। এবং আরও আরেকজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে যেহেতু ট্রাইব্যুনাল থেকে একটা রায়ের কপি আসবে এই মন্ত্রণালয়গুলোতে, আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, এই কপি আসার পর তারা এই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর যে প্রক্রিয়া সেটি তারা ঠিক করবেন। এবং আরও আরেকটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত যে এর আগে থেকে কিন্তু ইন্টারপোলে কিন্তু গ্রেপ্তার করার জন্য এক ধরনের রেড নোটিশ পাঠানো আছে। সেইখানে এই রায়ের পর কনভিকশন যে ওয়ারেন্ট সেটি চেয়ে ইন্টারপোলের কাছে পাঠানো হবে। তবে এই প্রক্রিয়াগুলো কিন্তু এখনও মানে আগের যে জায়গায় খুব যে বেশি অগ্রগতি বা কোনো অগ্রগতি আছে সেটি কিন্তু আপনাকে এই মুহূর্তে আমরা জানাতে পারছি না। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে পররাষ্ট্র উপদেষ্টা নামবেন। উনি যখন এখানে এই নামবেন তখন আমরা তাকে জিজ্ঞাসা করবো এ ব্যাপারে অগ্রগতি নিয়ে। তবে যেটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে দপ্তরগুলো বা এই যে সংস্থাগুলো বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর এই মানবতা বিরোধী অপরাধের বিচার হবার পর থেকেই এই মন্ত্রণালয়গুলো কিন্তু সম্পর্কিত হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে এই রায় ঘোষণার পর কিন্তু এদিকে কিন্তু মানুষের নজর আছে এবং দেশি বা আন্তর্জাতিক যে মিডিয়াগুলো বা গণমাধ্যমগুলো তারা কিন্তু এটি নিয়ে জানতে চাচ্ছেন। তো আসলে এই পররাষ্ট্র মন্ত্রণালয় এর আনুষ্ঠানিকতা কি হবে, কি প্রক্রিয়ায় এই ভারতকে চিঠি পাঠানো হবে বা ওই ভারতে যিনি অবস্থান করছেন তিনি আসলে কোন স্ট্যাটাস, বন্দী নাকি অতিথি, এই বিষয়গুলো কিভাবে যাবে, কূটনৈতিক তৎপরতা কিভাবে চালাবে, এটি আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য পাওয়ার পরই আপনাদেরকে স্পষ্ট করতে পারবো। উজ্জ্বল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন আজল লিমন। জাতীয় নির্বাচনের আগে পুলিশের জন্য 40,000 বডি ক্যাম্প কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এখন শুধুমাত্র সংবেদনশীল এলাকায় সীমিত আকারে বডি ক্যাম্প কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, ভোটের আগে আনসারের জন্য 17,000 শটগান কেনা হচ্ছে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধায় পুলিশের জন্য কেনার কথা ছিল 40,000 বডি ক্যামেরা। তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। 40,000 বডি ক্যাম কেনার কথা বলা হলেও সে সংখ্যা কমিয়ে শুধুমাত্র স্পর্শকাতর জায়গার জন্য বডি ক্যাম কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। এদিকে নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। সচিবালয়ে সভা শেষে অর্থ উপদেষ্টা একথা জানান। এছাড়া চাহিদা থাকায় 1 লাখ ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার বিটিভির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইস্যু হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। এদিকে রোজার আগে চাল গম আমদানি করা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় বলে জানান অর্থ উপদেষ্টা। রোজার আগেই সে চাল গম এগুলো আনছে আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। আইএমএফ সরকারের সার্বিক কাজে মোটামুটি সন্তুষ্ট উল্লেখ করে নতুন কোনো শর্ত দেয়নি বলেও জানান উপদেষ্টা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। জানাবেন চূড়ান্ত ভোটার তালিকা কখন প্রকাশ করা হতে পারে আর ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে কিনা?
জি শাম্মী, আপনি যেমনটি বলছিলেন যে আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার দিন, এটি এই সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। সেই মিটিং শেষে আসলে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানতে পারবো যে এই সংখ্যা কততে দাঁড়াচ্ছে। আপনি জানেন যে গত 28 আগস্ট নির্বাচন কমিশন একটি রোডম্যাপ ঘোষণা করেছিলেন। সেই রোডম্যাপ অনুযায়ী বলা হয়েছিল যে কিভাবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে 47টি বিষয়ে 250টির মতো যে কর্মপরিকল্পনা সেটি তারা বাস্তবায়ন করবেন। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি জেনেছি যে গত 3 নভেম্বর তারা একটি হালনাগাদ প্রকাশ করেছিল। সেই প্রকাশে আমরা জানি যে মোট ভোটার 12,76,00,000-এর মতো, এবং সেখানে পুরুষ ভোটার ছিল 6,47,00,000 এবং নারী ভোটার ছিল 6,28,00,000-এর কিছুটা বেশি। তো এই সংখ্যাটা বাড়তে পারে। কেন বাড়তে পারে সেটি হচ্ছে যে ইসি সচিব যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে 31 অক্টোবর 2025-এর মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা কিন্তু ভোটার তালিকায় আসলে আসবেন। সেই ক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন। এই জন্যই বলা হচ্ছে যে ভোটার তালিকায় চূড়ান্ত যে ভোটার তালিকাটি প্রকাশ করা হবে সেই সংখ্যাটি আসলে বাড়তে পারে। এর বাইরে আরেকটি আয়োজন আজকে রয়েছে, সেটি হচ্ছে পোস্টাল ব্যালট, পোস্টাল বিডি নামে একটি অ্যাপ তারা কিন্তু আজকে ওপেন করতে যাচ্ছে, পোস্টাল ভোট বিডি নামে এই অ্যাপ। এবং এই অ্যাপের মাধ্যমে যারা প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। এছাড়া যারা নির্বাচনকালীন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন বা বিভিন্ন হেফাজতে যারা থাকবেন তারাও কিন্তু এই পোস্টাল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে পারবেন। পরবর্তীতে সেখানকার যে নিবন্ধন সংখ্যা সেটি প্রকাশ করা হবে এবং এরপরে যারা হচ্ছে নিবন্ধিত হবেন তাদেরকে পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা পরবর্তীতে ভোটের যে কার্যক্রম সেখানে অংশগ্রহণ করতে পারবেন। এটিও কিন্তু নির্বাচন কমিশনের একটি যুগান্তকারী উদ্যোগ হিসাবে কিন্তু দেখা হচ্ছে। তো সবকিছু মিলে আজকে কিন্তু বেশ কর্মব্যস্তময় সময় পার করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সবশেষ। শাম্মী। ইসি সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন মাহবুব হাসান রিপন। যারা দেশের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে দুপুরে শহীদ খোকন পার্কে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চোখের ও হৃদযন্ত্রের রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। এছাড়া দিনব্যাপী এই আয়োজনে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করা দরিদ্র মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে গুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখবেন। স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে 678 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট জানায় গত বছর 29 সেপ্টেম্বর সিআইডি ঢাকার ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র, ব্যাংক হিসেব পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে। এতে দেখা যায় প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানির মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেছে। প্রাথমিক তথ্য প্রমাণে চোরাচালান ও উৎসহীন অর্থ উপার্জনের সত্যতা মেলায় দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে 678 কোটি 19 লাখ টাকা মানি লন্ডারিংয়ের গুলশান থানায় মামলা করেছে সিআইডি। আইটি ব্যবসার আড়ালে চালানো মাদক ব্যবসার মূল হোতাসহ 2 জনকে 18 কেজি সীসাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুরে সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, দীর্ঘদিন ধরে এই চক্র সীসা কারবার করছিল। টানা অভিযানের পর
রাজধানীর সীসাবারগুলো বন্ধ হওয়ায় অনলাইন নির্ভর হয়ে পড়ে এই ব্যবসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দাদের একটি দল ক্রেতা সেজে যোগাযোগ করে ব্যবসায়ীদের সাথে পরে মাদক ডেলিভারি করতে আসা একজনকে গ্রেপ্তার করা হয়। আর দেয়া তথ্য মতে 18 কেজি সীসা তৈরির সরঞ্জাম ও বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। এছাড়া রাজধানীতে আলাদা 2টি অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন চিকিৎসক ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত পরশুদিন 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সীসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছে এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরও স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসিফ। 21 বছরের নিচে যদি কাউকে পাওয়া যায় ওই বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 2 দিন আগে আমরা রাতের বেলা একটা অভিযান করে অলরেডি তাকে শোকজ করেছি। উজ্জ্বল, প্রতি বছরের মতো এবারও কিন্তু বগুড়ায় বসেছে নবান্নের মাছের মেলা, আর যার মূল আকর্ষণ নদী ও পুকুরের বড় বড় মাছ এবং বড় বড় মাছ ছাড়াও নানা অনুষঙ্গ মেলায় পাওয়া যাচ্ছে এবং এই মেলাকে ঘিরে সপ্তাহ জুড়ে উৎসবের আমেজ চলে আশেপাশের গ্রামগুলোতে। সাইফুল সাগরের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাজেদুর রহমান। নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে মাছের মেলা। মেলা জুড়ে বড় বড় মাছ, মিষ্টি ও তৈজসপত্রের পসরা। নানা বয়সী ক্রেতার দর্শনার্থীতে মুখর মেলা প্রাঙ্গণ। বেচা কেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতা। ভোর থেকে ট্রাক ভটভটি ভ্যান করে শিবগঞ্জে উথলি বাজারে মাছ নিয়ে আসেন বিক্রেতারা। মাছের মেলা হলেও রয়েছে গরু, খাসি সহ মহিষের মাংসের দোকান। মিষ্টি, খেলনা ও মাটির তৈরি হাঁড়ি পাতিল সহ নানা পণ্যের সমারোহ মেলাকে দিয়েছে ভিন্ন মাত্রা। তবে প্রধান আকর্ষণ বিভিন্ন রকমের বড় বড় মাছ। ঐতিহ্য ধরে রেখে শ্বশুরবাড়ির জন্য মাছ কিনছেন জামাইরা। দামও অনেকটা নাগালে বলছেন ক্রেতারা। বেচা কেনা হালকা এখন, কিন্তু দুপুরে একটু বেশি হবে, চাপ হবে, এখন একটু কম। মাছ 16 টাকা কেজি বিক্রি হচ্ছে, 16 কেজি 15 কেজি করে কাতল মাছ। আজকে নতুন নবান্ন উৎসব মেলা, সবকিছু নতুন নতুন সবজি পাওয়া যাচ্ছে। বড়দের সাথে ছোটরাও ঘুরতে আসে মেলায়। পছন্দের খেলনা থেকে শুরু করে কিনছেন নানা ধরনের পণ্য। খুশি অভিভাবকরাও। শ্বশুরবাড়ি থেকে আসছি এবং এখানে এটা 400 বছরের পুরাতন মেলা আমরা শুনে আসতেছি। এই মেলায় বিভিন্ন এলাকা থেকে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের মানুষ এখানে আসে। আমরা আসি, মাছ কিনি, তারপর বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জিনিস অনেক কিছু ভালো লাগে। এখানে বড় মাছ আছে, অনেক বাজার, খেলনা, কসমেটিক্স আছে। প্রায় 150 বছরের পুরনো মেলাকে কেন্দ্র করে আশপাশে প্রায় অর্ধশত গ্রামে চলে আনন্দ উৎসব। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আয়োজক কমিটি। মেলাকে উপলক্ষ করে 7 দিন যাবত এখানে আত্মীয় স্বজন, বন্ধু, জামাই বেটি এখানে আসে মাছ কেনে। এই মাছ এই অঞ্চলের মধ্যে বহু এলাকায় এই মাছের প্রভাব আছে। বগুড়ার ঐতিহ্যবাহী এই মেলায় একদিনে বেচাকেনা প্রায় 2 কোটি ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা আয়োজকদের। মাজেদুর রহমান, বগুড়া। যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। এতে শঙ্কায় বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীরা। এর আগে অভিবাসীদের স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে 20 বছরের বসবাসের কঠোর পদক্ষেপ নেয় যুক্তরাজ্য। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। অবৈধ প্রবেশ ঠেকাতে এবং শরণার্থীদের আশ্রয় আবেদন কমাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। এর ফলে কপাল পুড়তে পারে হাজার হাজার শরণার্থীর। নতুন প্রস্তাব অনুযায়ী আশ্রয় পাওয়া অ্যাজাইলাম প্রার্থীদের স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে 20 বছর, যা আগে ছিল মাত্র 5 বছর। সোমবার এই পরিকল্পনা ঘোষণা করে দেশটির সরকার। ফ্যামিলি রিউনিয়নকেও কঠিন করা হচ্ছে। বলা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন হবে অন্য ব্রিটিশ অথবা অন্য ওয়ার্ক পারমিট হোল্ডারদের মতোই, ইজি রুট আর থাকছে না, যেটা আগে ফ্রি ছিল। আপনি বেনিফিট সিস্টেমে অ্যাসাইলাম সিকাররা বা যারা রিফিউজি তারা যাতে শুধুমাত্র বেনিফিট উপর নির্ভর না করে, সেটাকেও তারা এখন
কমিয়ে আনার চেষ্টা করতেছে। এক্সিস্টিং যারা অ্যাপ্লিক্যান্ট আছে অথবা যারা অলরেডি রিফিউজি স্ট্যাটাস পেয়েছে তাদের উপর এটা কার্যকর না হওয়ার সম্ভাবনা বেশি, শুধুমাত্র নিউ অ্যাপ্লিক্যান্টদের উপর সাধারণত হয়ে থাকে। সরকারের নতুন পরিকল্পনায় ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন সরকারের কঠোর নীতিতে প্রবাসী কমিউনিটিতে মারাত্মক প্রভাব পড়বে। আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্ট, অ্যাসাইলাম সিকার, ওয়ার্ক পারমিট হোল্ডার, অ্যাসাইলাম সিকার বা ভিজিট ভিসার অ্যাসাইলাম সিকার সবাই এটার ভুক্তভোগী হবে ইন ফিউচার। এবং বাংলাদেশে দেখা যাচ্ছে তার জেনুইন রিস্ক অন রিটার্ন আছে অথবা লাইফ রিস্ক আছে, কিন্তু দেখা যাচ্ছে সে শুধুমাত্র স্টুডেন্ট হওয়ার কারণে অথবা এই নতুন পলিসির কারণে তাকে 20 ইয়ার্সের রুটে অ্যাসাইলাম বা প্রোটেকশন রুটে থাকতে হবে। অভিবাসন ব্যবস্থায় ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর ডেনমার্ককে অনুসরণ করে যুক্তরাজ্যের নতুন এই নীতি। সরকারের এমন পদক্ষেপে আতঙ্কিত অ্যাসাইলাম প্রত্যাশীরা। এই দেশের নিজস্ব পলিটিক্যাল কারণে পলিটিক্যাল পার্টিগুলো তাদের ভোটের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে যখন এই বিষয়টা অ্যাসাইলামদের উপরে ইম্পোজ করে বা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সেটা অনেকে দুঃখজনক। 20 বছর রুটের আইন করা হয় বা আর্থিক যে সহায়তা আছে সেটা বন্ধ করে দেওয়া হয়, বাসস্থানের যে হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়। অ্যাসাইলাম সিকাররা এদেশে সত্যিকার অর্থেই কিন্তু মানসিকভাবে অনেকটা খারাপ অবস্থায় আছে। সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য চলতি বছর রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। এবছর জুন পর্যন্ত 6 মাসে প্রায় 1,11,000 আবেদন করা হয়েছে। গেল বছরের জুলাইয়ে কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর মোট 50,000 আশ্রয় প্রার্থী সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে অনিয়মিত অভিবাসীর আগমন 27 ভাগ বেড়েছে। অবৈধ পথে আসা অভিবাসীদের 88 ভাগই চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। হোটেলে থাকা এসব আশ্রয় প্রার্থীদের জন্য প্রতিদিন জনপ্রতি ব্যয় হচ্ছে প্রায় 170 পাউন্ড, মাসে প্রায় 5,000 পাউন্ড। বর্তমানে এরকম প্রায় 32,000 আশ্রয় প্রার্থী হোটেলে আছেন, আর ঝুলে আছে প্রায় 51,000 সংশ্লিষ্ট মামলার রায়। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় বাড়ছে দর্শকদের। এই মুহূর্তে সেখানে আছেন শরীফ রওশন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রওশন, জানাবেন এই ম্যাচে বাংলাদেশ দলের কৌশল কি হতে পারে, আর দর্শকরা কখন মাঠে প্রবেশের সুযোগ পাবেন? আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমে দিতে চাই। সেটা হচ্ছে বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু দর্শকদের জন্য এই 4 ঘন্টা উন্মুক্ত থাকবে জাতীয় স্টেডিয়ামের গেট। আমরা এই মুহূর্তে আছি জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে। জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের মূল গেট ঢোকার যে প্রবেশপথ, তার বেশ 200 গজ দূরত্বে কিন্তু বাঁশ দিয়ে দর্শকদের জন্য ঢোকার যে ব্যবস্থা করেছে, সেটা এবার আমরা দেখেছি অ্যাঙ্গেলটা এবার একটু ঘুরিয়ে দিয়েছে। কারণ আমরা প্রায় সময় দেখি যে এনএসসির সামনে থেকে বাঁশ দিয়ে তারা আসলে ব্যবস্থা করে থাকে। গতবার বেশ সুযোগ ছিল না, যে কারণে আসলে এইবার এই পাশ দিয়ে দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে একটু বিশৃঙ্খলাটা কম হয়। এবং মাঠে দর্শক ঢোকার জন্য এখন কিন্তু বেশ আমরা ততটা ভিড় দেখতে পাচ্ছি না। আসলে আমরা কথা বলেছিলাম যারা আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা আসলে এই দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে, তারা বলছেন যে বিগত সময় দেখা গেছে যে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে বেশ চাপ বাড়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে, এবং এর কারণে আসলে তারা ওই সময়টাতে নিরাপত্তার যে বিশেষ ব্যবস্থা এবং নজরদারি সেটা বাড়িয়ে দেয়। এখন একেবারে শুরুর সময়টাতে তাদের এখন দর্শকদের খুব চাপ নেই, এবং 3টার সময় গেট খোলার জন্য দর্শকরা আসলে উপস্থিত যারা হয়েছে তারা অপেক্ষা করছেন। এবং এবার কিন্তু সেনাবাহিনী, স্কোয়াড, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী সবাই একটা বেশ নিরাপত্তার চাদরে জাতীয় স্টেডিয়ামে ঢেকে ফেলা হয়েছে। এবং সবসময়ের মতো এবারও যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, এবার বেশ গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে বাফুফে এবং যারা আসলে নিরাপত্তার দায়িত্বে আছেন। এবং আপনি বলছিলেন যে জাতীয় স্টেডিয়ামে এবার বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। বাংলাদেশ ভারত এই লড়াই আসলে এশিয়ান কাপ বাছাই পর্বে তেমন কিছু পাওয়ার নেই, কিন্তু 3 পয়েন্ট অর্জনের একটা সুযোগ আছে বাংলাদেশ এবং ভারতের জন্য। যে কারণে আসলে গতবার বেশ কয়েকদিন ধরে ভারত যখন এসেছিল তখন থেকে তাদের যে মাইন্ড গেম সেটা কিন্তু খেলে যাচ্ছিল, এবং তারা বলছিলেন যে রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ান সিনিয়র এবং যুব দলে খেলা ওই খেলোয়াড়কে তারা আসলে খেলাতে চাচ্ছেন। তবে অস্ট্রেলিয়া ফুটবল দল এবং যারা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছেন তাদের থেকে অনাপত্তিপত্র যেটা আছেন এবং রেজিস্ট্রেশন করারও সেই পদ্ধতিতে তারা আসলে সেই কালকে পর্যন্ত যায়নি। তবে আজকে রায়ান উইলিয়ামসকে খেলানো হবে কিনা এখন
এখন পর্যন্ত আসলে তারা ওই বিষয়টি নিশ্চিত করেনি। তবে রায়ান উইলিয়ামসকে খেলাতে হলে কিন্তু আসলে বিশেষ করে হামজা চৌধুরী এবং সমিত সোমকে আমরা দেখে থাকি যে সেকেন্ড হাফে নামিয়ে থাকেন। তবে এই ম্যাচে কিন্তু আসলে হামজা চৌধুরী সমিত সোমকে তাদের প্রথমার্ধে নামাতে হবে সেটা একাদশ সাজাতে হলে। এবং জামাল ভুঁইয়া যে কম্বিনেশন আমরা গতবার দেখেছিলাম যে বাইসাইকেল কিকে গোলটি করেছিল হামজা, সেটা কিন্তু জামাল ভুঁইয়ার পাস থেকে এসেছিল, যে কারণে আসলে মিডফিল্ডের যেই সুযোগটা তৈরি করতে পারে সেটা জামাল, সমিত এবং হামজা। এবং ডিফেন্ডার লাইনে আসলে গতবারের মতো এবার যদি তপু বর্মনকে নামায় এবং সাদ উদ্দিন যদি থাকে আসলে, বিশেষ করে যেহেতু জায়ের আহমেদ আছে ডিফেন্স লাইনে, দেখা যাক এবার এই ম্যাচে আসলে তাদের কৌশলটা সাজিয়ে ম্যাচ জিততে পারে কিনা। সামনে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শরীফ রওশন। আর এরই মাধ্যমে শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পল্লবীতে যুবদল নেতা হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান। চলতি বছর 10 মাসে রাজধানীতে 198 খুন, জানালো ডিএমপি। শেখ হাসিনা ভারতে বন্দী নয়, প্রত্যর্পণ চুক্তি মেনে ফেরানো কঠিন বলছেন আইনজীবীরা। বিচারকের অসুস্থতায় আজ রায়ের কপি যাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরে। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির। ভোটের আগে আনসারের জন্য 17,000 শটগান কিনছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। আরাকান আর্মি আতঙ্কে কক্সবাজারের জেলেরা। 4 মাসে বন্দী 48 জেলের কারো মুক্তি মেলেনি। মিয়ানমারের জলসীমায় না যাওয়ার নির্দেশ। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।